কয়েকটা দিন পাহাড়ে ঘুরে আসার পর কলকাতার ব্যস্ততম জীবনে প্রায় ১.৫ মাস কাটতে না কাটতেই মনটা আবার চঞ্চল হয়ে উঠল কোথাও বেড়াতে যাওয়ার জন্য। কিন্তু এবারে হাতের সময় খুব কম, তাই ঠিক করলাম এবারে একটু সমুদ্রের কাছে যাব। ঠিক যেখানে থাকবে কোলাহলমুক্ত সমুদ্রের অসীম সৌন্দর্য আর পরিষ্কার সমুদ্র তট, আর তার সঙ্গে আমার দরকার সবুজ ঝাউবন। কারণ এই সবুজের মধ্যে লুকিয়ে থাকে প্রকৃতির আসল সৌন্দর্য। খবর নিয়ে জানতে পারলাম এই সবকটাই পাবো কলকাতার একদম কাছে লালগঞ্জে। শুনেছি এখনো পর্যন্ত এখানে বাণিজ্যিক পর্যটনের অতিরিক্ত প্রভাব পড়েনি, ফলে এখানকার সমুদ্র তটের সৌন্দর্য অনেকটাই ন্যাচারাল রয়েছে। তার সঙ্গে উপরি পাওনা হিসেবে পাবো সমুদ্র ও খাড়ির মধ্যে বোট নিয়ে সাইট সিন করার মতন সুযোগ। আর জেলেদের মাছ ধরা তো আছেই। আজ আপনাদের বলবো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বাংলার আরেক সমুদ্র তট লালগঞ্জের গল্প। শুরু করি শিয়ালদহ স্টেশন থেকে। আমরা সকাল 7:15 শিয়ালদা নামখানা লোকাল ধরেছিলাম। ট্রেনটি ঠিক টাইম মতনই ছেড়েছিল। তারপর প্রায় 2 ঘন্টা 35 মিনিট বাদে আমাদের ট্রেন নামখানাতে এসে পৌঁছল। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 10:17 এসে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। এই নামখানা স্টেশন থেকেই আমরা যাব হচ্ছে লালগঞ্জ। তাহলে চলুন বেরোনো যাক। ও হ্যাঁ, এবারে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে অভিক রয়েছে। এই যে আমার ছোট ভাই কাম বন্ধু, আমরা সবাই মিলে এখন একসঙ্গে যাব লালগঞ্জ। নামখানা স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এই নামখানা থেকেই বকখালি, ফ্রেজারগঞ্জ, জম্বুদ্বীপ, গঙ্গাসাগর আরও অনেক বেড়ানোর জায়গা যাওয়া যায়। স্টেশনের সামনে প্রচুর টোটো আছে সেই সব জায়গায় যাওয়ার জন্য। নামখানা স্টেশনের বাইরে প্রচুর অটো আছে। এইখান থেকে কিন্তু সরাসরি লালগঞ্জ যাওয়া যায় টোটো ভাড়া করে। তাতে রিজার্ভ করলে ভাড়া পড়ে হচ্ছে 300 টাকা মতন। আর যদি শেয়ার গাড়ি পাওয়া যায় তাহলে শেয়ার গাড়িতেও যাওয়া যায়, সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া পড়ে 60 টাকা করে। এখন আমরা একটু মেন রোডের কাছে যাব, ওখানে গিয়ে কিছুটা ব্রেকফাস্ট করব। মেন রোডে ওঠার আগেই এক টোটো ভাই চলে এলেন। স্টেশন থেকে বাস স্ট্যান্ড আসার রাস্তায় একটা টোটোর সঙ্গে কথা হলো, তার 300 টাকায় রফা হলো। আমাদের এখান থেকেই একদম পুরো লালগঞ্জ পর্যন্ত নিয়ে যাবেন। আমরা মেইন রাস্তা ধরে কিছুটা এগোনোর পর একটা দোকানে ঢুকলাম ব্রেকফাস্ট করব বলে। কি আছে অভিক? 15 টাকা প্লেট ঘুগনি মুড়ি আর 20 টাকা প্লেট ঘুগনি মুড়ি। আমাদের জন্য ঘুগনি আর মুড়ি বলা হলো। সাউথ 24 পরগনায় আসলে সাধারণত ব্রেকফাস্ট হয় হচ্ছে হয় পেটাই পরোটা, না হলে ঘুগনি মুড়ি। এখানে পেটাই পরোটা পেলাম না, এখন ঘুগনি মুড়ি নিয়েছি 15 টাকা প্লেট। এটা খেয়ে তারপরে আবার টোটোয় উঠে যাব। খাওয়া শেষ হতেই টোটো ছেড়ে দিল। আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চললাম। এই হাতানিয়া দোয়ানিয়া হলো হুগলি নদীর একটা শাখা। মুড়িগঙ্গা থেকে বেরিয়ে সপ্তমুখী নদী হয়ে বঙ্গোপসাগরে পৌঁছেছে। আর আজ আমরা চলেছি হাতানিয়া দোয়ানিয়া নদী, যেখানে সপ্তমুখী নদী হয়ে বঙ্গোপসাগরে মিশেছে, সেই লালগঞ্জ এলাকাতে। নামখানা রেল স্টেশন থেকে লালগঞ্জ বিচের দূরত্ব প্রায় 22 কিলোমিটার। টোটোতে যেতে সময় লাগবে 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। আমরা বেশ কিছুটা চলার পর মেন রাস্তা থেকে 8 মাইল মোড় বলে একটা জায়গা থেকে টোটো আমাদের বাঁ দিকে টার্ন নিল। এই 8 মাইল জায়গায় বেশ কিছু দোকানপাট রয়েছে, বেশ ভালো জায়গাটা। চলুন তাহলে যাওয়া যাক। এরপরেই আমরা গ্রাম্য পথ ধরে এগোতে থাকলাম।
আমরা যাব লালগঞ্জের নিউ ভোরের আলো হোমস্টেতে। চলার পথে দুদিকে গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে মনটা চাঙ্গা হয়ে উঠল। এ পথে ছোট ছোট বাড়িঘর, ধানের গোলা, সবুজ মাঠ, পুকুর সব মিলিয়ে জায়গাটা খুবই প্রাণবন্ত। এইভাবে কিছুটা চলার পর প্রায় 40 মিনিট টোটোতে আসার পর এসে পৌঁছে গেলাম লালগঞ্জে। এই লালগঞ্জে আমাদের থাকার আস্তানা হচ্ছে নিউ ভোরের আলো ক্যাম্পে। তাহলে চলুন যাওয়া যাক। টোটো নামিয়ে দিয়ে চলে গেল। আমাদেরকে সামনের দিকে মিনিট খানেক পথ হেঁটে যেতে হবে। জায়গাটা পুরোটাই গ্রাম্য পরিবেশ। কিছুটা হেঁটে এগোতেই পৌঁছলাম নিউ ভোরের আলো হোমস্টেতে। ঢুকে পড়লাম গেট দিয়ে। আমাদের জন্য ঘর আগে থাকতেই বুক করা ছিল। পৌঁছে নাম বলতেই ঘর পেয়ে গেলাম। এটা হলো আজকে আমাদের 2 জনের রাতের আস্তানা। ঘরটা অনেকটাই বড়, 4 জন থাকা যায়। মাথার ওপর ফ্যান রয়েছে, অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। ঢোকা মাত্রই ব্যাগ রাখার আগেই পেয়ে গেলাম ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হচ্ছে মাজা। ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব। ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এবারে বেরিয়ে পড়লাম একটু আশপাশটা ঘুরে দেখবো বলে। হোমস্টের পরিবেশটা বেশ শান্ত। হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। সামনে উন্মুক্ত খোলা মাঠ আর ডান দিকে রয়েছে নদী বাঁধ। এগোলাম নদী বাঁধের দিকে। এই লালগঞ্জ অঞ্চলটা এত সুন্দর। এইখান দিয়ে আমি যে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে নদী বাঁধ। আমার ডান দিকে রয়েছে হাতানিয়া দোয়ানিয়া নদী ওই দূরে, আর তারপরে যাচ্ছে একদম বঙ্গোপসাগরে গিয়ে মিশে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদীর মোহনা। আর একদম সামনেই রয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। খুব সুন্দর জায়গাটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। গতকালকে বৃষ্টি হয়েছিল, তাই জন্য আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে। বেশ ভালো লাগছে ঘুরে বেড়াতে। চলুন সামনে আরেকটু যাই, ওখান দিয়ে ঘুরে আসি। ঘুরে এসে তারপরে আমরা স্নান টান করে লাঞ্চ করব। তারপরে আবার যাব বোটিং করতে। চারদিকে সুন্দর প্রকৃতি আর এই রকম সুন্দর হাওয়ার জন্য হাঁটতে ভালোই লাগছিল। বাঁধের ঢাল ধরে সামনের দিকে হাঁটতে থাকলাম। জেনেছি সামনে জেলেদের একটা ঘাট রয়েছে। ডান দিকে ম্যানগ্রোভের জঙ্গল, ভেতরে কাদার মধ্যে শ্বাসমূলগুলো উঠে রয়েছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম জেলেদের নৌকা ঘাটে। এখানেই হাতানিয়া দোয়ানিয়া নদী সপ্তমুখী নদীতে এসে পড়েছে। এখানকার সুবিশাল জলরাশি আর সামনে এইরকম উন্মুক্ত আকাশ মনটা এক মুহূর্তেই ভালো করে দিল। আমি এই সুন্দর পরিবেশে বাঁধের ওপর বসে পড়লাম। এখানকার শান্ত পরিবেশে বয়ে যাওয়া নদীর রূপ আর তার সঙ্গে তীরে এসে আসছে পড়া তার ঢেউ নিজের মনকে আনমনা করে দেবে। প্রকৃতির এই অকৃত্রিম রূপ আমাকে মুগ্ধ করল। পাশে দড়িতে বাঁধা নৌকাটাও যেন ভেসে পড়তে চাইছে উদ্দেশ্যহীনভাবে। লালগঞ্জের এই জায়গাটায় অদ্ভুত এক শান্তি রয়েছে। চারদিকে একদম নিরিবিলি পরিবেশ, অপূর্ব সুন্দর, অপূর্ব। এই সামনেই রয়েছে সবুজ বনাঞ্চল, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে এইরকম নদী। আর এই নদীর বয়ে চলা শব্দের মধ্যে যে অদ্ভুত এক শান্তি রয়েছে, ভাষা দিয়ে বলে বোঝানো যাবে না।
অনেকক্ষণ এইখানে নদীর পাশে বসেছিলাম। হয়তো রোদ্দুর আছে, কিন্তু এখানে যা হাওয়া দিচ্ছে তাতে কিন্তু রোদ্দুরটা কোনো রকমভাবেই কষ্টদায়ক নয়, বরং আরাম হচ্ছিল। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন খেতে হবে। স্নান টান করে দুপুরবেলা লাঞ্চ সারবো, তারপরে আবার আসবো, আর তারপর তো যাবো বোটিং করতেই। ফিরে চললাম হোমস্টের দিকে। গাছপালায় ঘেরা হোমস্টের পরিবেশটা আমার খুব পছন্দ হয়েছে। হোমস্টেতে ঢুকেই স্নানের জন্য চলে গেলাম। স্নান টান করে একদম রেডি, এবারে যাই ডাইনিং স্পেসে, সেখানে গিয়ে খাওয়া দাওয়াটা সারি। ডাইনিংয়ে ঢুকতেই খাবার পরিবেশন করা হলো। মেনুতে ছিল ভাত, আলু ভাজা, বড় বড় আমোদি মাছ ভাজা, আলু পোস্ত, স্যালাড, ডাল, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, সঙ্গে মিষ্টি। নিউ ভোরের আলোর ক্যাম্পের পরিবেশনটা আমার সব থেকে ভালো লাগলো। এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারটা যে দিয়েছে যথেষ্ট রুচিসম্মতভাবে সাজিয়ে গুছিয়ে। এটাই হচ্ছে একটা ক্যাম্পের আইডেন্টিটি। সেখানকার বাসস্থান কতটা সুন্দর হতে পারে, খাওয়া দাওয়ার পরিবেশন কতটা সুন্দর হতে পারে। তবে খাওয়া দাওয়ার টেস্ট আমি এক্ষুনি বলতে পারবো না, কারণ খাওয়াটা শুরু করিনি। তারপরে অবশ্যই খাওয়া দাওয়ার রিভিউ আপনাদেরকে দিয়ে দেবো। শুরু করি খাওয়া দাওয়া। এখানে আমরা একদিন থাকব। 4 বেলা খাওয়া, থাকা ও সাইট সিনের খরচ সহ আমাদের মাথাপিছু খরচ পড়েছে 1150 টাকা করে। জানলাম রাত্রেবেলা মেনুতে চিকেন থাকে। ডেসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনাদের মনে হলে আপনারা কিন্তু এখানে থাকার জন্য যোগাযোগ করে নিতে পারবেন। মুগ ডালটা খুব ঘন করে তৈরি করা। আমি তৃপ্তি করে খেলাম। সত্যি বলতে কি, বাঙালিয়ানা খাওয়া বলতে গেলে এখানে এসে খেলাম অনেক দিন পর। খুব ভালো খেলাম, আর খাওয়া দাওয়ার পরেই এখন না চোখ টানছে, কারণ আজকে খুব ভোরবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম। এখন যাব, গিয়ে সোজা ঘুমোবো। ঘরে ঢুকে একটু বিশ্রাম। এখন 4:20 নিউ ভোরের আলো হোমস্টে থেকে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি সাইট সিন দেখতে। তাহলে চলুন যাওয়া যাক। এখানে বোটে করে কিন্তু সাইট সিন হয়। বাঁধের পাশের রাস্তা ধরে একটু এগোতেই দেখলাম আমাদের জন্য বোট অপেক্ষা করছে। আমাদের বোটে যাত্রী হিসেবে আরও কয়েকজন রয়েছে, যারা আমাদের হোমস্টেরই গেস্ট। সবাই উঠতেই বোট ছেড়ে দিল। বোট এগিয়ে চলল নদীর খাড়ি পথ ধরে। দুদিকে সুন্দরী, গেওড়া, হেতাল, গরান এইসব গাছগুলো ঝুঁকে পড়েছে। বুঝতে পারছিলাম এই বেড়ানোটা বেশ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। সুন্দরবনে ঘুরতে গেলে বড় বড় লঞ্চে এই রকম খাড়িতে ঢোকা যায় না। এখানে কিন্তু সেই সুযোগটা আছে। এই সাইট সিন করার সময় হলো জোয়ারের সময়। কিছুক্ষণের মধ্যেই আমরা সপ্তমুখী নদীর মোহনায় পৌঁছলাম। চলার পথে দেখলাম জোয়ারের জলে গাছগুলো যেন কোনোভাবে মাথা উঁচু করে রয়েছে। এইখানে 3 দিকে কুল কিনারাহীন বিশাল জলরাশি, আর তার সঙ্গে রয়েছে ঢেউ। আমরা বোটে বসে এই ঢেউয়ের দোলনিতে বেশ মজা করছিলাম। তবে এটাও ঠিক, কিছুটা ভয়ও লাগছিল আমার। এটা ছিল দুর্দান্ত এক অ্যাডভেঞ্চার ট্রিপ। কিছুক্ষণ চলার পরে বোট আবার একটা বড় খাড়ির মধ্যে ঢুকে পড়ল। পড়ন্ত সূর্যের আলোয় সবুজে ঘেরা খাড়ি পথ ধরে চলতে বেশ ভালো লাগবে। মাঝি ভাইয়ের থেকে জানলাম এই জঙ্গলের পরিবেশে কোনো ভয় নেই, কারণ এখানে বাঘ বা কোনো হিংস্র প্রাণী থাকে না। কিছুটা এগিয়েই
জেলেদের ট্রলার থাকার জায়গাটা ঘুরে নিলাম। বিকেলবেলা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সপ্তমুখী নদীর খাড়িতে। এখানে একটা সাদা বালির সুন্দর বিচ রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে চলুন একটুখানি ঘুরে দেখে আসি। পড়ন্ত সূর্যের গোধূলি আলোয় পুরো অঞ্চলটা এক মোহময়ী রূপে ফুটে উঠেছে। একদম ফাঁকা এক ভার্জিন সমুদ্র সৈকত। আমাদের সঙ্গে মাঝি ভাইও এগিয়ে চলল। নরম সাদা বালির তটে হেঁটে বেড়াতে খুব ভালো লাগবে। দ্বীপটা অনেকটাই বড়, চারদিকে সাদা বালির চর, তার মাঝখানে সবুজ ঝাউবন, আর অন্যদিকে সপ্তমুখী নদীর মোহনা। এখানে স্থানীয় জেলেদের মাছ ধরতে দেখা যাবে। বিচটা একদম শুনশান, কোনো লোকজন নেই। আমরা মাত্র কয়েকজন এইখানে যারা বোটে করে এসেছি তারাই রয়েছি। খুব সুন্দর জায়গাটা। সামনে সবুজ ঝাউবনটা দেখে এগিয়ে চললাম সেই দিকে। এত সবুজ একটা ঝাউবন দেখে ঢুকতে ইচ্ছে করছে, কারণ এখন তো আর দীঘাতে ঝাউবন খুঁজেই পাই না। এইখানে ঝাউবনটা সত্যিই খুব সুন্দর। চলুন একবার ঘুরে আসি। ঝাউবনটা অনেক বড় জায়গা নিয়ে, মাঝখান দিয়ে বয়ে গেছে সরু একটা জলের ধারা। এখানে প্রকৃতি তার নিজের রূপেই রয়েছে। আনন্দ করতে করতে আমরা দুইজনে মিলে ঢুকে পড়লাম ঝাউবনের মধ্যে। বিরাট উঁচু উঁচু সবুজে মোড়া ঝাউ গাছগুলো আমাদেরকে আপ্যায়ন করলো। জায়গাটা এতটাই সুন্দর বলে বোঝানো যাবে না। ঝাউ গাছের মধ্যে দিয়ে বয়ে চলা সমুদ্রের হাওয়ার শনশন শব্দ, আর তার সঙ্গে পাখিদের ডাক, সব মিলিয়ে এক মায়াবী রূপ এখানে। সত্যি লালগঞ্জ কিন্তু এক অপার শান্তির জায়গা। প্রকৃতি এত সুন্দরভাবে, এত ভালোভাবে রয়েছে এখানে। এখানে একটা বেলা ঘুরলেই কিন্তু তখন বোঝা যায় এখানে কত শান্তি আছে, কতটা স্নিগ্ধতা আছে। খুব খুব ভালো লাগছে। আপনারাও চেষ্টা করবেন একবার অন্তত জীবনে এই লালগঞ্জে এসে ঘুরে যাওয়ার। আমি নামটা শুনেছিলাম অনেক আগে থাকতেই, কিন্তু আসবো করে আসা হচ্ছিল না। এখন এসে ভাবছি যে সত্যি অনেক আগেই এই জায়গাটা আসা উচিত ছিল। এই নির্জন দ্বীপে দাঁড়িয়ে সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম। আজকের এই লালগঞ্জ জায়গাটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই নির্জন দ্বীপে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু কাছে গেলেই সব পালায়। মাঝি ভাই একটা লাল কাঁকড়াকে ধরে আমাদেরকে দেখালো। এখানে জীবন্ত শঙ্খও দেখা যায়। সন্ধে নাবজে দেখে বোটে ফিরে এলাম। সবাই উঠতেই বোট ছেড়ে দিল। এরপরে যতই এগোচ্ছিলাম, অন্ধকারময় জঙ্গলের মধ্যে খাড়ি পথে চলার রোমাঞ্চকতার অনুভব করছিলাম। এই রোমাঞ্চকতা একদমই আলাদা। হোমস্টেতে ঢুকতেই দেখলাম আমাদের নিউ ভোরের আলো হোমস্টেটা আলোয় সেজে উঠেছে। চারদিকটা বেশ ভালোই লাগছিল। হোমস্টেতে ঢুকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম ইভিনিং স্ন্যাক্স খেতে। মেনুতে ছিল মুড়ি আর পকোড়া, সঙ্গে চা। অভিক, এটা কি বাঁধাকপির পকোড়া না পেঁয়াজের পকোড়া? কিন্তু তুমি লিকার চা বললে কেন?
আমি তো লিকার চা খাবো না, দুধ চা খাবো। দুধ চা হবে তো? হ্যাঁ, তাহলে দুধ চা করে দাও একটা। আপনাদেরও যদি মনে হয় যে লিকার চা খাবেন না, এটা অভির জন্য আমাকে লিকার চা দিয়েছিল। আমি যেমন বলে দিলাম আমার দুধ চা লাগবে, ওরা দুধ চা বানিয়ে দিচ্ছে। আপনাদেরও দরকার হলে আপনারা বলবেন, ওরা দুধ চা বানিয়ে দেবে। চা খেতে খেতে গল্প চললো সবার সঙ্গে। পকোড়া আর মুড়ি খেতে খেতে কথা হচ্ছিল চিকেন বারবিকিউ হয় কিনা। সেক্ষেত্রে আমি আর অভিক যখন দাদার সঙ্গে কথা বলছিলাম, দাদা বললো হ্যাঁ অবশ্যই হয়, এখানে আরেকটা টিম আছে, তাদের জন্য তৈরি হচ্ছে। তা আমি তখন বললাম যে তাহলে আমাদের জন্য একটুখানি তৈরি করা হোক। তা উনি বললেন যে 500 গ্রাম মতন নিয়ে নিলে আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট। তা আমরা 500 গ্রাম চিকেন বারবিকিউর অর্ডার দিলাম, আমাদের খরচ পড়লো মাত্র 250 টাকা। এটা সত্যি খুবই কম। আমি অন্যান্য জায়গায় দেখেছি চিকেন বারবিকিউ মোটামুটি 800 থেকে 1000 টাকা নিয়ে থাকে পাহাড়ের ওপরে। আর এখানে যদি কেউ 1 কিলো চিকেন বারবিকিউ নেন তাহলে তাতে খরচ পড়বে 500 টাকা। যাক, ওইদিকে প্রিপারেশান রেডি হয়ে গেছে, এরপরে আমরা চিকেন বারবিকিউতে ঢুকবো। চিকেনের প্রিপারেশনটা দেখে বোঝাই যাচ্ছিল ব্যাপারটা বেশ জমে যাবে। শুরু হলো বারবিকিউ তৈরি করা। কিছুক্ষণের মধ্যেই চলে এলো গরম গরম বারবিকিউ, সুন্দর করে সাজানো। বারবিকিউ রেডি, এই প্লেটে করে দিয়ে গেল আমাদের দুজনের জন্য। এখানে আছে 500 গ্রাম চিকেন। খেয়ে দেখা যাক কীরকম বানিয়েছে। আশা রাখি খুব সুন্দর করেছে, কারণ খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। ব্যাপক করেছে ভাই, ব্যাপক। এত সফট হয়ে গেছে। খেয়ে দিয়ে রুমে রেস্ট নিয়ে রাত 10টায় চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল ভাত, আলু ভাজা, পটল ভাজা, একটা তরকারি, চিকেন কারি, চাটনি, পাঁপড়। যারা ভাত খাবেন না তাদের জন্য রুটির ব্যবস্থা থাকে। খাওয়া কমপ্লিট হলো। প্রতি কটা রান্না সত্যিই খুব সুন্দর হয়েছে। এবারে যাই রুমে। এখন রুমে গিয়ে সোজা ঘুম, কারণ শরীর সত্যিই খুব টায়ার্ড লাগছে। তাহলে আজকের মতন শুভরাত্রি। যাই বলে তো অমন না, এটা কিন্তু ভ্যালু ফর মানি হলো। মাত্র 1150 টাকায় এত কিছু ভাবা যায় না। সবথেকে মজার ব্যাপার হচ্ছে বোট রাইডটা এই 1150 টাকা। সলিড একদম একদিনের জন্য একদম তার দেখে গেলাম, ফ্যামিলি নিয়েও আসার কোনো অসুবিধা নেই। খুব সুন্দর পরিবেশ, কিন্তু মানে অনেক জায়গায় অনেক রকম পরিবেশ থাকে, এখানে খুব সুন্দর পরিবেশ। ব্যবহার পক্ষে ভালো। সবথেকে বড় ব্যাপার, যা বলছি তখনই সঙ্গে সঙ্গে করে একদম দিচ্ছি। একদম। চা খেতে খেতে কথা হচ্ছিল রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে। আমি দেখছিলাম কালকে থেকে কি ব্যস্ততার মধ্যে দিয়ে ওনার দিন যায়। খুব ভালো একজন মানুষ। এই এখন চেপে চুপে একটুখানি বসিয়েছি সামনে, যে সকালবেলাটা একটুখানি কথা বলি, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনি যদি ধরো শীতের সময় তো একটু চাপ বেশি হয়, সেক্ষেত্রে কিভাবে বুকিং করবে? অগ্রিমভাবে কিভাবে বুকিং করা যায়? কন্ট্যাক্ট নম্বর রয়েছে 9733960850। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করে ডিটেলস বলে দেবো কীভাবে বুকিং করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তোমার নাম্বারটা দিয়ে দেবো। একদম ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনাদেরকেও আমি জানিয়ে রাখি, আমি এই নিউ ভোরের আলো হোমস্টেতে এসে আমি নিজে খুব স্যাটিসফাইড। আপনারা যদি আসতে চান তাহলে এই নিচে দেওয়া নাম্বারে একবার ফোন করে যোগাযোগ করে নেবেন। দরকার হলে গুগলে রিভিউ আছে, সেগুলো দেখেও আপনি কিন্তু একটা ডিসিশান নিয়ে নেবেন। আমার খুব ভালো লেগেছে, এইটুকু হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। এবারে আপনারা ডিসিশান নিয়ে আপনারা চলে আসতে পারেন। আশা রাখি কোনো অসুবিধা হবে না। আর ওনাদের সার্ভিস সত্যি খুব ভালো লাগলো। চলুন এরপরে একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। স্নান করে আবার বাইরের প্রকৃতির টানে বেরিয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য।
পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। বাইরে বাঁধের ওপরে ঘুরে বেড়াচ্ছিলাম, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু এই যে ব্রেকফাস্টের জন্য আবার ডাক পড়ে গেছে, তাই জন্য ব্রেকফাস্ট করতে চলে এলাম। ডাইনিংয়ে আসতেই ব্রেকফাস্ট চলে এলো। মেনুতে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ, সাথে মিষ্টি। এখন বাজে সকাল 9:45। এই নিউ ভোরের আলো হোমস্টে থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখান থেকে সোজা যাব বকখালি। সেই বকখালির ভিডিও কিন্তু আগামী পর্বে আসবে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে বকখালিতে। আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। তাহলে আজকের মতন বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।